গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত বলেছেন বেগম খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে সরকার, মন্তব্য তারেক রহমানের। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানে নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাকের শপথে ইসিকে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আপিল বিভাগের। সরকারকে আদালত অবমাননায় শামিল না হওয়ার আহ্বান তার। নির্বাচন না পিছিয়েও গণহত্যার বিচার এবং সংস্কার সম্ভব বলেছেন নাহিদ ইসলাম। শেখ পরিবারের লুট পাচারের টাকা ফেরত আনার দাবি সার্জিসের। নিম্নচাপের প্রভাবে অঝোর বৃষ্টি চলতে পারে আরো 2-1 দিন। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা, পার্বত্যাঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই জনগণ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবে, এটি হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেছেন। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার 10 মাসেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন, তিনি দলের চেয়ে দেশের হয়ে উঠতে পেরেছিলেন। স্বাধীনতার পর খুন, গুম, হত্যা, সন্ত্রাসের কারণে দেশ পথ হারিয়েছিল, মানুষ হাতে তুলে নিয়েছিল অস্ত্র। কিন্তু শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনার সময় মানুষ অস্ত্র ছেড়ে কোদাল হাতে নিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার প্রধানের আকাঙ্ক্ষার চেয়ে সরকার পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা
সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ না থাকায় তাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে কোনো দলের আপত্তি না থাকলেও এ নিয়ে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবারও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শহীদ জিয়ার জীবনাদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে দলটির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদে সংস্কার দরকার। বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চায় না, তারা নির্বাচনের কথা বলে না। আর বিএনপি ৩১ দফা সংস্কারের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ দেশ গড়তে কাজ করছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা। চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছে, বিদেশ ভ্রমণ করেছে ২০ বছর, এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসছেন জানি না, আল্লাহ মালুম। ৫৩ বছর পরেও আজকেও দেশে গণতন্ত্র নাই। সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সামরিক বাহিনীর প্রধান চায় নির্বাচন। আর যারা এখানে ক্ষমতায় আসেন সিভিল সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, তারা নির্বাচনের কথা বলে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের নির্বাচিত সরকার এবং সেই সরকারের মাধ্যমে এখানে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা অগ্রসর হচ্ছি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়। সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে তা রাজনীতি করার কোনো অভিলাষ নেই বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন বাস্তবায়ন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া আগামী 5 বছরে 1 লাখ কর্মী জাপানে পাঠাতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার ইমান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কি ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ পুরো বিশ্বকে একসঙ্গে নিয়ে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। Which is very positive. It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining where it is. So we want to make sure we do that. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক এক সেমিনারে দুটি সমঝোতা স্মারক সই হয়। We can send our young people to work here. Become very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but it's good news. We have a port. Japanese are building for us. পরে উন্নয়ন সংস্থা জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন। এছাড়াও জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার সহ ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, এই বিষয়টি বারবার বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে এসে তিনি বললেন, তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবছরের ডিসেম্বরে নির্বাচন চাইছে জানিয়ে প্রফেসর ইউনূস বললেন, ডিসেম্বরে নির্বাচন হলে সব সংস্কার ঠিকমতো বাস্তবায়ন সম্ভব নয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ সহ এ বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নির্মাণ করবে বলেও মন্তব্য আদালতের। আদালতের রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন বহাল থাকায় তার শপথের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্টদের। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে একই বছরের 3রা মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গেল 27 মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। 27 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে শপথ না পড়াতে এক ব্যক্তির করা রিট গত 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ আবেদনটি নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। পর্যবেক্ষণে বলা হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে
যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় ইলেকশন কমিশন, তারা কোর্ট আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। ইলেকশন কমিশন ক্যান নট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে কথা বলেন রিটকারীর আইনজীবী। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া গেজেট স্থগিত বা বাতিল না করায় সেই সিদ্ধান্ত বহাল থাকবে। এই যে গেজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন, এই জিনিসটা আপাতত দেখা যাচ্ছে এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটাও দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন। ইলেকশন কমিশন তার গেজেট পরিবর্তন করার সুযোগ নেই। বিষয়টিকে ইসির জন্য এসিড টেস্ট বলেও উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। আদালতের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পরও মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। একজন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার আগামীতে ৩০০ সংসদ সদস্যের শপথ কিভাবে পড়াবেন, এমন প্রশ্ন তুলেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলন। তুমুল বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনে জড়ো হন ঢাকাবাসী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে যান ইশরাক হোসেন। নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও মেয়রের শপথ নিয়ে টালবাহানা চলছে। আপিল বিভাগের রায় মেনে না নিলে তা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি। তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। একটি সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সরকার নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে অভিযোগ তুলে মেয়র পদে দ্রুত শপথের ব্যবস্থার আহ্বান জানান ইশরাক হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে সেটিকে পুঁজি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, যেই ভোট দানের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ১৪ দিন ধরে নগর ভবনের প্রত্যেকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। যারা সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন না পিছিয়েও জুলাই হত্যার বিচার ও সংস্কার সম্ভব। সরকারের কাছে যে গতিতে কাজ আশা করা হয়েছিল সেই গতি পাওয়া যায়নি বলেও মন্তব্য তার। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে নয়, শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের হতাহতদের পরিবারের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। জানান, দ্রুত সময়ের মধ্যে কিভাবে বিচার সম্পন্ন করা যায় তার পরিকল্পনা পেশ করা হচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই শেষ হবে না বলেও নাহিদ ইসলাম জানান। সংস্কার বিচারের বিষয়তে সরকার আরো মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের যে জন্য যে উদ্যোগগুলো নিয়ে এসেছে সেগুলোতে আরো তাদের মনোযোগী হওয়া উচিত।
এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছেও আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা সমালোচনা সবকিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, বিদ্যুৎ প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা লুট করেছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গি মোড়ে দুপুরে এক পথসভায় এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে বাংলাদেশের কাছ থেকে প্রতিবেশীর মতো আচরণ আশা করলে এটি তারা পাবে না। সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে প্রতিবেশীর মতোই সম্মানজনক আচরণ করতে হবে, সমতার সম্পর্ক হতেই হবে। আগের মতো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না বলেও জানিয়েছেন সার্জিস আলম। বাংলাদেশ থেকে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী 48 ঘণ্টা ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌ বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে দমকা হওয়ার সঙ্গে সঙ্গে ঝরছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এতে পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। নিম্নচাপের প্রভাবে এমন বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বিশেষ করে আমরা যদি বলি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটাও বলেছি যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও রাজধানী ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে। এই ধরনের বৃষ্টিপাত ঢাকায়ও আগামী 24 ঘন্টা এবং ইভেন 48 ঘন্টা পর্যন্ত ঢাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতের সাথে সাথে অনেক সময় থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো এর সাথে বজ্রপাতও থাকে। এদিকে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে রাস্তায় বের হওয়া খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে থাকে, পানি জমাট বাইদা থাকে। এগুলো যদি একটু সিটি কর্পোরেশন একটু ভালোভাবে উদ্যোগ নেয় তাহলে হয়তো আমাদের একটু ভোগান্তিটা কমে আসবে। আমার তো কষ্ট, ঠিক আছে, কোনো কিছু হরা যায় না। রিস্কার জমা আছে 400-450 টাকা, ঠিক আছে, গাড়ি না হলে আবার আমরা চলতে পারি না। নিম্নচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌ বন্দরকে 2 নম্বর সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখেছে তারা, বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান এমন কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের সাথে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শান্তিরক্ষীদের যুগোপযোগী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী প্রধান জানান, বিভিন্ন দেশের সামাজিক ও সামরিক খাতে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।
যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না জুলাইয়ের মধ্যে তা জনগণের সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় আসা দলকে জনগণের সঙ্গে চুক্তি করেই আসতে হবে। আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ঐক্য না হলে জাতীয় সনদ তৈরি করেও কোনো লাভ হবে না। বৃহস্পতিবার সকালে সিডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সংস্কার শেষে সরকার দ্রুত নির্বাচন দেবে এমন আশা ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন সুজন সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ ধরে রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে আফরোজা আব্বাস একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাইকেই সমান অধিকার দিয়েছিলেন তিনি। জিয়াউর রহমানের অল্প সময়ের শাসনকালে বাংলাদেশের উন্নতির জন্য অসাধারণ অনেক কাজ করে গেছেন। কারণ তিনি মনে করেছিলেন এদেশের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য শিশুদের ভালো মানুষ হতে হবে। পড়াশোনা করে বড় হয়ে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান আফরোজা আব্বাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান অধিকার দিয়েছিলেন। তিনি করেছিলেন যে দেশের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই জন্য শিশুদেরকে কি করতে হবে? ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি আমি না হতে পারি, তাহলে সমাজকেও আমি কিছু দিতে পারবো না, পরিবারকেও কিছু দিতে পারবো না, দেশকেও দিতে পারবো না। তাই আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। খসড়া টেলিযোগাযোগ নীতিমালা ২০২৫ অনুযায়ী ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা ICX লাইসেন্স বাতিল হলে ৩০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক কর্মশালায় কথা জানান ICX খাত ব্যবসায়ীরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNBর কর্মশালা শেষে ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশন অফ ICX অপারেটর্স অফ বাংলাদেশ এর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, ICX বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য ও ভারসাম্যহীনতা, মধ্যসারির দেশীয় কোম্পানির বিলুপ্তি, কর্মসংস্থান সংকট এবং সার্বিক জবাবদিহিতার অভাবে দেশের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক SMS ICX এর মাধ্যমে পরিচালিত হলে বছরে ৮৫ কোটি টাকার রাজস্ব পাবে সরকার। লাইসেন্স বাতিল হলে ICX অপারেটরদের ২৫টি কোম্পানির ৭০০ ইঞ্জিনিয়ারের চাকরি হুমকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত ও সংশোধনের সুপারিশ করেন AIOB এর ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান। যেভাবে উঠে পড়ে লেগেছে, তারপর ফলে কি হবে, আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে, দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে। আমাদের বহুজাতিক কোম্পানির পরিবর্তে আমরা দেশীয় যে কোম্পানি উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য যে ILDTS পলিসি করা হয়েছিল সেটা যেন বহাল থাকে। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে নির্বাচনের ডেট দিয়ে দিবে বিএনপি। বিকেলে খুলনা প্রেস ক্লাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুদু বলেন, বিএনপি 17 বছর আন্দোলন না করলে 1 মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কাঁধে দায়িত্ব নিয়ে দলের জন্য কাজ করে যেতে হবে, অটল থাকতে হবে রাজনীতিতে। বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা যুবদল। বিকেলে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে একটি সমাবেশ করে। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটি এর অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটির গঠনের দাবি জানান বক্তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় এদের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিনুদ্দিন বিএচ্ছে। তিনি বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। প্রতিষ্ঠার লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না, কিন্তু দেশি বিদেশি কিছু এনজিও এবং বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে। শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। বেকারত্বের আশঙ্কায় দিন পার করছে লাখ লাখ নারী ও পুরুষ শ্রমিক। আরও বক্তব্য রাখেন সহসভাপতি নাজিমউদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন সহ অন্যরা। কক্সবাজার সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে 84 দিনে প্রায় 1400 কিলোমিটার পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড করেছেন বাংলাদেশের একরামুল হাসান শাকিল। বিকেলে নেপাল থেকে দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেয় প্রাণ গ্রুপ। রাজধানীর একটি হোটেলের সংবর্ধনায় শাকিল বলেন, অনিশ্চয়তার দীর্ঘ পথ, খুদু আইসফল, লোংসে ফেস, সাউথ কল, হিলারি স্টেপ, প্রতিটি জায়গায় ছিল এক একটা মানসিক যুদ্ধক্ষেত্র। প্রাণ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, শাকিল বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর উপর উড়িয়েছে, আর সেই আনন্দে জড়িয়েছে প্রাণ। এতে উপস্থিত ছিলেন বিএমটিসির সদস্য অনু তারেক, মিস্টার নুডলস এর জেনারেল ম্যানেজার তোষণ পাল সহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত বলেছেন খালেদা জিয়া। জন আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে সরকার, মন্তব্য তারেক রহমানের। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানের নিক্কি সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইশরাকের শপথে ইসিকে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার নির্দেশ আপিল বিভাগের। সরকারকে আদালত অবমাননায় শামিল না হওয়ার আহ্বান তার। নির্বাচন না পিছিয়েও গণহত্যার বিচার ও সংস্কার সম্ভব বলেছেন নাহিদ। শেখ পরিবারের লুট পাচারের টাকা ফেরত আনার দাবি সার্জিসের। নিম্নচাপের প্রভাবে অঝোর বৃষ্টি চলতে পারে আরো 2-1 দিন। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা, পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshinews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।